আপনি কি জানেন বাংলায় এমন কিছু মানুষ আছেন যারা গত 20 থেকে 30 বছর ধরে ভোট দিয়ে আসছেন, প্রতিটা নির্বাচনে লাইন দিয়েছেন, পরিচয়পত্র দেখিয়েছেন, ভোট দিয়েছেন, কিন্তু আজ 2026 সালে তাদের ভোটার লিস্টে নামই নেই। परेशान है अपने आप को कागज के लिए तो पागल हो रहे सर। अब हमको तो जैसे मिलाने के लिए बोला गया 2002 का वोट पे, तो सदियों से रह रहे हैं पर उनके पास बहुत सारा पेपर नहीं है। जब उनका रिकॉर्ड नहीं मिलेगा तो आज के डेट में इलेक्शन कमिश्नर साहब क्या करेंगे। जो हमारे आगे के जो बुजुर्ग बड़े थे उनका भी ये सब चीज में इतना ये नहीं था, फोकस नहीं था, तो इसी वजह से उन लोग करेंगे तो हम लोग का फिर कहाँ से रहेगा। तो इस वजह से थोड़ी सी परेशानी है, टेंशन है कि क्या होगा क्या नहीं होगा। যে এসসি নামটা এটা 2002 এর যেটা ছিল, আপনি কোথায় কাগজটা দেখান? যে আমার ছেলেকে যদি কেউ নিয়ে যায় তাহলে আমি কি সহ্য করতে পারবো? আমার নাম তো ঠিক আছে, কিন্তু আমার ছেলের নাই, মেয়ে নাই, তো আমি কি নিয়ে থাকবো? শুধু একজন নয়, দুজন নয়, প্রায় 91 লক্ষ মানুষ। এই মানুষগুলো গেল কোথায়? তাদের নাম কে মুছলো, কিভাবে মুছলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি আদৌ সঠিকভাবে হয়েছে? আজকের ভিডিওতে আমি আপনাদের কোনো মতামত দেব না দেব কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, শুধু ফ্যাক্টস বলবো, সংখ্যা বলবো, এলাকার নাম বলবো, এবং শেষে আপনাদের কাছে এমন একটা প্রশ্ন রেখে যাব যেটার উত্তর আপনাকে নিজেকেই খুঁজতে হবে। তো চলুন শুরু করা যাক। 2002 সাল, সেই বছর পশ্চিমবঙ্গের শেষবারের মতো ভোটার তালিকা সংশোধন হয়েছিল। তখন অনেকের বাড়িতে স্মার্টফোন ছিল না, ফেসবুক ছিল না, গুগল ম্যাপস ছিল না। সেই পুরানো তালিকা 23 বছর ধরে বেস হিসাবে ব্যবহার হয়ে আসছিল। ভাবুন একবার, 23 বছরে কত মানুষ জন্মেছেন, কত মানুষ মারা গেছেন, কত পরিবার এক জেলা থেকে অন্য জেলায় চলে গেছেন, কত নাম ডুপ্লিকেট হয়েছে। এই বিশাল গন্ডগোল পরিষ্কার করতেই 2025 সালে 27 অক্টোবর ভারতের নির্বাচন কমিশন একটা অফিসিয়াল নোটিফিকেশন জারি করলো। এর নাম দেওয়া হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR। লক্ষ্য একটাই, ভোটার তালিকা পরিষ্কার করা, যারা মারা গেছেন তাদের নাম বাদ দেওয়া, যারা চলে গেছেন তাদের নাম বাদ দেওয়া, ডুপ্লিকেট নাম বাদ দেওয়া। কাগজ কলমে কিন্তু এটা একটা সৎ উদ্যোগ, কিন্তু বাস্তবে কি হলো সেটাই আজকের আসল গল্প। নির্বাচন কমিশন একটা ধাপে ধাপে পরিকল্পনা করেছিল। প্রথম ধাপ, নভেম্বর 4 থেকে ডিসেম্বর 4, 2025। BLOরা বাড়ি গেলেন, প্রতিটা ভোটারকে এনিউমিনেশন ফর্ম দিলেন আর বললেন এই ফর্মটা ফিল করুন, আর আপনার নামকে 2002 থেকে 2004 সালে পুরনো তালিকার সাথে মেলাতে হবে। এখানেই প্রথম সমস্যা। অনেক মানুষ, বিশেষত যারা 2004 সালে পরে ভোটার হয়েছেন বা যাদের পরিবার অন্য জেলা থেকে এসছে, তাদের 2002 সালের তালিকায় কোনো নামই নেই। তাহলে তারা কিভাবে মেলাবেন? দ্বিতীয় ধাপ, ডিসেম্বর 9, 2025 প্রথম ড্রাফট রোল প্রকাশ করা হলো, মানুষ দেখতে পেলেন তাদের নাম আছে কিনা। তৃতীয় ধাপ, ডিসেম্বর 9 থেকে জানুয়ারি 31, 2026 ক্লেমস এবং অবজেকশন জমা নেওয়া হলো। চতুর্থ ধাপ, ফেব্রুয়ারি 7, 2026 ফাইনাল রোল প্রকাশের কথা ছিল, এবং পুরো প্রক্রিয়া জুড়ে 700-রও বেশি জুডিশিয়াল ট্রিব্যুনাল কাজ করেছে। যেসব নামে লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল, মানে কম্পিউটারের হিসাবে যেসব নাম সন্দেহজনক, সেগুলো আন্ডার রিভিউয়ে গেছে। নির্বাচন কমিশনের কথায় কোনো যোগ্য নাগরিক বাদ পড়বে না, কোনো অযোগ্য ব্যক্তি থাকবে না। কিন্তু অ্যাকচুয়াল সংখ্যাটা দেখলে সবার মনে প্রশ্ন জাগে, তাহলে মোট কত নাম বাদ গেল? 90,66,000, মানে প্রায় 91 লক্ষ। এই সংখ্যাটা যে কত বড় সেটা বুঝতে আপনাকে একটু সাহায্য করি। পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা ছিল 7,66,00,000 অক্টোবর 2025-এ। SIR পর সেটা নেমে এসছে 6,75,00,000, মানে 12% ভোটার কমে গেছে। তুলনা করুন, 2021 সালে বিধানসভা নির্বাচনে মোট ভোটার ছিলেন 7,34,00,000, অর্থাৎ এবার তার থেকেও কম মানুষ ভোট দিতে পারবে। তাহলে প্রশ্ন হলো, কোন কোন জেলায় সব থেকে বেশি নাম গেছে? মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, মালদা, পশ্চিম বর্ধমান। কিছু কিছু জেলায় ভোটার কমেছে 16.9% পর্যন্ত। বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে ডিলিশন হয়েছে সবচেয়ে বেশি। নির্বাচন কমিশন বলছে মৃত্যু, স্থায়ীভাবে চলে যাওয়া, ডুপ্লিকেট নাম, অনুপস্থিতি অথবা 2002 সালের রোলে ভেরিফাই করা যায়নি। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অ্যানালাইসিস বলছে অন্য কথা। পুরো SIR প্রক্রিয়াটা একটা সফটওয়্যার ব্যবহার করা হয়েছিল, ইরোনেট। এই সফটওয়্যারের কাজ ছিল পুরনো তালিকার সাথে নতুন তালিকায় নাম মেলানো। কিন্তু এখানেই ঘটলো একটা বড় সমস্যা। বাংলায় একটা নামের কত রকমের বানান হতে পারে সেটা কি আপনি জানেন? যেমন একটা উদাহরণ দিই, মোহাম্মদ, কেউ লেখেন MOHAMMED, কেউ লেখেন MUHAMMAD, আবার কেউ লেখেন MD। মন্ডল, কেউ লেখেন MONDAL, আবার কেউ লেখেন MANDAL। এগুলো কিন্তু আলাদা মানুষ নয়, একই মানুষ, শুধু বানানটা আলাদা। কিন্তু সফটওয়্যার এটা বুঝতে পারেনি, বা এটা বলা ভালো হবে যে বুঝতে চায়নি। সুপ্রিম কোর্ট নিজেই ফেব্রুয়ারি 2026-এ বলেছে এই সফটওয়্যার ভেরি রেস্ট্রিকটিভ, স্বাভাবিক পার্থক্যের প্রতি সহনশীলতা প্রায় নেই। শুধু তাই নয়, এই সফটওয়্যারের কোনো সম্পূর্ণ রিটেন প্রোটোকল ছিল না। প্রসেস চলাকালীন সফটওয়্যার আপডেট হয়েছে, এবং একদিন এমন একটা টেকনিক্যাল গ্লিচ হয়েছিল যে 7 কোটি নাম সন্দেহজনক হিসাবে ফ্ল্যাগ হয়েছিল। এখানে আরেকটা তথ্য দিই যেটা শুনলে আপনি অবাক হবেন। কিছু অফিসিয়াল নির্দেশ ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল। সরকারি নিয়ম অনুযায়ী এই নির্দেশ রিটেন অর্ডারে হওয়ার কথা, কিন্তু কিছু ডেডলাইন চেঞ্জের কারণে কিছু নির্দেশ হোয়াটসঅ্যাপে এসেছে, আর এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে এসছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই 91 লক্ষ বাদ যাওয়া মানুষরা আসলে কারা? ইন্ডিপেন্ডেন্ট অ্যানালাইসিস করা হয়েছে ECI এর অফিসিয়াল বুথ লেভেলে ডাটা দিয়ে। অল নিউজের মতো সংস্থা AI ব্যবহার করে কলকাতার দুটো কনস্টিটিউয়েন্সির 3,52,287টি রেকর্ড ডিজিটাইজ করেছে। কারণ ECI এর PDF গুলো স্ক্যান্ড,
ওয়াটারমার্ক এবং সার্চেবল না, ফলস্বরূপ সাধারণ মানুষ যেটা দেখতেই পারবে না। তো সেই অ্যানালিসিস কি বলছে? মোট যত নাম বাদ গিয়েছে তার মধ্যে হিন্দু 57,47,000, মোটের 63%, 31,10,000, মোটের 34%। এখন পশ্চিমবঙ্গের মুসলিম জনসংখ্যা কত? 2011 সালের সেন্সাস অনুযায়ী 27%, কিন্তু ডিলিশনের পর তাদের শেয়ার 34%, মানে জনসংখ্যার অনুপাতের তুলনায় মুসলিম সম্প্রদায়ের ডিলিশন বেশি হয়েছে। এবার কনস্টিটিউয়েন্সের কথায় আসি। ভবানীপুরের কনস্টিটিউয়েন্টে মুসলিম ভোটারের মোট ইলেক্টোরেট 21.9%, কিন্তু অ্যাডজুডিকেশনের কেসে তাদের শেয়ার 51.8%, মানে যাদের নাম সন্দেহজনক হিসেবে আন্ডার রিভিউতে পাঠানো হয়েছে তাদের মধ্যে মুসলিম সংখ্যা অনেক বেশি। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ার কিছু এলাকায় যেখানে মতুয়া ও নমশূদ্র হিন্দু দলিত শরণার্থীদের বাস, গাইহাটা, বাগদা, এই এলাকাগুলোতে এসসি রিজার্ভডের কনস্টিটিউয়েন্সিতে হাজার হাজার নাম গেছে, পার্মানেন্টলি শিফটেড বা আনভেরিফাইয়েবল। এই মানুষগুলো কিন্তু দশকের পর দশক ধরে এখানে আছেন, তাহলে তারা গেছেন কোথায়? এতক্ষণ আপনি নাম্বার শুনলেন, এবার একটা ঘটনা বলি। 2 এপ্রিল 2026 মালদা জেলা, সেখানে কিছু মানুষ জড়ো হয়েছিলেন, সাধারণ মানুষ, কৃষক, শিক্ষক, পরিবারের মানুষ। তারা জানতে পেরেছিলেন যে তাদের নাম বাদ গেছে। তারা জুডিশিয়াল অফিসারদের ঘিরে রাখলেন টানা 9 ঘন্টা। এটাকে বলা হয় ঘেরাও। সুপ্রিম কোর্ট এই ঘটনাকে ওয়েল প্ল্যান বলেছেন। কিন্তু ভাবুন একবার, একজন শিক্ষক, একজন কৃষক কেন 9 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকবেন? কারণ তার ভোট দেওয়ার অধিকার, যেটা সংবিধান তাকে দিয়েছে, সেটা হঠাৎ করে অনিশ্চিত হয়ে গেছে। এটা শুধু মালদায় নয়, অন্যান্য জেলাতেও এমন প্রোটেস্ট হয়েছে। এই পুরো বিষয়টা সুপ্রিম কোর্টে গেছে, মাল্টিপল পিটিশন দায়ের হয়েছে, প্রসেস নিয়ে, ডাটা হ্যান্ডেলিং নিয়ে, টাইমলাইন নিয়ে। এপ্রিল 2026 হিয়ারিংয়ে কোর্ট রোল ফ্রিজ ডিলে করতে রাজি হয়নি। অ্যাডজুডিকেশন শেষ হলে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করা হবে। ডিজিটাল সিগনেচারের ডেডলাইন দিয়েছে প্রায় 8 এপ্রিল পর্যন্ত। ঘেরাওয়ের ঘটনায় বলেছে প্রসিডিওরাল ফাইনালিটি জরুরি, কিন্তু অ্যাপিল করার রাস্তা খোলা থাকবে। এখন পর্যন্ত 2 লক্ষেরও বেশি অনলাইন অ্যাপিল জমা পড়েছে। 60 লক্ষেরও বেশি কেস অ্যাডজুডিকেশনে গেছে। তার মধ্যে 27 লক্ষ নাম ইনএলিজেবল বা ডিলিটেড, 32 থেকে 33 লক্ষ নাম কনফার্মড এলিজেবল। কিন্তু যে 27 লক্ষ নাম গেছে তাদের মধ্যে সুপ্রিম কোর্টে সরাসরি হস্তক্ষেপে ফিরেছে মাত্র 2টি নাম, মাত্র 2টি। দেখুন, আমি আজ আপনাকে কোনো সিদ্ধান্ত দিতে আসিনি। আমি বলিনি যে এটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে। আমি শুধু বলেছি 91 লক্ষ মানুষের নাম গেছে, 12% ভোটার কমেছে। মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, মালদা, পশ্চিম বর্ধমান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সফটওয়্যার ভেরি রেস্ট্রিকটিভ, সুপ্রিম কোর্টের কথায়। হোয়াটসঅ্যাপে অফিসিয়াল অর্ডার। মালদায় 9 ঘন্টারও বেশি ঘেরাও। 27 লক্ষ মানুষের নাম গেছে অ্যাডজুডিকেশনে, ফিরেছে মাত্র 2টো। এখন আপনার কাছে আমার একটাই প্রশ্ন, ভোট হলো গণতন্ত্রের সবথেকে ছোট কিন্তু সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সেই অস্ত্র যদি কারো হাত থেকে সরে যায়, সে যদি শিক্ষক হয়, কৃষক হয়, শরণার্থী হয়, যে কোনো ধর্মের মানুষ হয়, তাহলে কি আমরা সত্যিই একটা সম্পূর্ণ গণতন্ত্রে বাস করছি? কমেন্টে আপনার মতামত শেয়ার করুন। আর আপনার নাম লিস্টে আছে কিনা এখনই চেক করুন। আর যদি না থাকে তাহলে অ্যাপিল করুন, কারণ আপনার ভোট আপনার সবথেকে বড় অস্ত্র, সেটা কেউ কেড়ে নিতে পারবে না। এই ভিডিওটা যদি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে থাকে যে বাংলাতে অ্যাকচুয়ালি কি হচ্ছে, তাহলে এই ভিডিওটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।